শেখ হাসিনা ছিল হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, উনি ছিলেন ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রূপে সামনে আসার চেষ্টা করতেন। এবং আমি বারবার বলেছি উনি বাংলাদেশ ছেড়ে নিজ দেশে গেছেন। একজন নারী যখন নিজের বাসায় ফেরত যায়, ধরুন বিয়ে হয়েছে কোনো নারী, সে যখন শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যায় তো তখন তো রাজকীয় হালেই থাকবে। বাবা মা মেয়েকে ফেরত পাওয়ার পর তো ওই ট্রিটমেন্টটাই দিবে। তো শেখ হাসিনা তো ভারতের কন্যা হিসাবে ওই রাজকীয় ট্রিটমেন্টটা পাচ্ছে, এটাই স্বাভাবিক। এইটাতে আসলে অস্বীকার করার বা দ্বিমত করার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ পরিবার যখনই ভারতে যাবে রাজকীয় ট্রিটমেন্টই পাবে, কারণ এটা তাদের দেশ। উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থেকে দল গঠন এই বিষয়ে আপনার মত কি? আমি উপদেষ্টা নাহিদ ইসলামের এই ঘোষণাটা এখনও নিজ কানে শুনি নাই। আমি পেপার পত্রিকার মাধ্যমে জানছি যে উনি পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনে ভূমিকা রাখবেন, রাজনীতি করবেন। এ তো হতেই পারে, মোস্ট ওয়েলকাম। বাংলাদেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলে যেটা হতো সেটা হচ্ছে কাউকে রাজনীতি করতে দিব না, কাউকে ভোটে দাঁড়াতে দিব না, দিলেও জোর করে আগে হারায় দিব। এইখান থেকেই তো আমরা গণতন্ত্র চাই। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে রাজনীতি করা। তো সেখানে উপদেষ্টা নাহিদ সাহেব করতে পারেন, নাসির সাহেব করতে পারেন, মাহফুজ সাহেব করতে পারেন, হাসনাত সাজ্জিসরা করতে পারে, করতেই পারে। প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, আমার যেরকম আছে ওনাদেরও আছে। তবে ব্যাপারটা হচ্ছে সরকারে থেকে রাজনীতি করাটা দৃষ্টিকটু দেখায়। মানে আপনি সরকারের দায়িত্বপ্রাপ্ত হবেন, আবার একই সাথে রাজনীতিও পরিচালনা করে ভোটে দাঁড়াবেন, এই জিনিসটাকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। তখন তারা নিজেরাই বিতর্ক সৃষ্টি করবে কিংস পার্টি হিসেবে। তা আমি যেটা তাদেরকে আবেদন করব, আপনারা একটা বড় ভূমিকা রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা রাজনীতি করতে চান, মোস্ট ওয়েলকাম। জনতার কাতারে আসুন, রাজপথে আসুন। যেভাবে জুলাই আগস্টে রাজপথে ছিলেন, আমরা যেভাবে বিগত 15 বছর রাজপথে ছিলাম, এইভাবে রাজপথে থেকে জনগণকে নিয়ে রাজনীতি করুন। সরকারে বসে থেকে রাজনীতি করাটা শোভনীয় নয়। ছাত্রদের একাংশ সংগঠনের ঘোষণা দিয়েছে, তাহলে কি ছাত্রদের ঐক্য ভেঙে গেল? এটা আসলে এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। এটা ছাত্রদের বিষয়, তারা সিদ্ধান্ত নেবে যে তারা একসাথে করবে নাকি ভেঙে ভেঙে করবে নাকি আলাদা আলাদা করবে। এখন দেখুন, ঘটনাটা হচ্ছে একটা বড় গোষ্ঠী যখন একত্রিত হয় সেটা তো বিখণ্ড হতেই পারে। আজকে থেকে 2 বছর পর যদি আপনি দেখেন যে হাসনাতের নেতৃত্বে একটি দল চলছে, সার্জিসের নেতৃত্বে একটি দল চলছে, আমি মোটেও অবাক হব না। এখন একত্রীকরণ, একটি পরিবারের ভিতর 5টা মানুষ থাকলেও গোলমাল হয়, হতেই পারে। এই মন্তব্যটা আসলে তাদের করা উচিত যারা এগুলার পিছনে আছে, অথবা একসাথে তারা চিন্তা করছে যে একসাথে রাজনীতি করব নাকি আলাদা আলাদা ভাগে ভাগে করব। এটা একটি অন্য দলের সদস্য হিসেবে আমার মন্তব্য করা সমীচীন নয়। তবে আমি যেটা আশা করব তাদের কাছ থেকে, নতুন সূর্যোদয়, নতুন স্বাধীনতাতে তারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরবে, একে অপরের প্রতি কাদা ছোড়াছুরির রাজনীতিটা বাদ দিয়ে সুস্থ রাজনীতি করবে, এটাই আমার প্রত্যাশা। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছেন ভারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যে আপনার প্রতিক্রিয়া কি? এটা তো মানে উনি শতভাগ সত্যি কথা যেটা বলার বলেই দিয়েছে, এখানে আলাদা করে মন্তব্য করার কিছু না। আমি বারবার যেটা বলি, শেখ হাসিনা ছিল হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, উনি ছিলেন ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রূপে সামনে আসার চেষ্টা করতেন। এবং আমি বারবার বলেছি উনি বাংলাদেশ ছেড়ে নিজ দেশে গেছেন। একজন নারী যখন নিজের বাসায় ফেরত যায়, ধরুন বিয়ে হয়েছে কোনো নারী, সে যখন শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যায় তো তখন তো রাজকীয় হালেই থাকবে। বাবা মা মেয়েকে ফেরত পাওয়ার পর তো ওই ট্রিটমেন্টটাই দিবে। তো শেখ হাসিনা তো ভারতের কন্যা হিসাবে ওই রাজকীয় ট্রিটমেন্টটা পাচ্ছে, এটাই স্বাভাবিক। এইটাতে আসলে অস্বীকার করার বা দ্বিমত করার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ পরিবার যখনই ভারতে যাবে রাজকীয় ট্রিটমেন্টই পাবে, কারণ এটা তাদের দেশ, নিজের ঘর বাড়ি। জি, ক্রমশ বিএনপি জামাত মতের ভিন্নতা দেখা যাচ্ছে, তাহলে কি ভবিষ্যতে কি সংকট আসবে রাজনীতিতে? এটা আসলে অত্যন্ত বিব্রতকর প্রশ্ন, বাট আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন 5ই আগস্টের পূর্বে আমাদের যে ঐক্যটা ছিল,
বিএনপি, জামাত, 12 দলীয় জোট, সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, এলডিপি বা অন্যান্য দল মিলিয়ে এই ঐক্যটা এখন নাই। এটা কেউ মানুক বা না মানুক, বড় দলের বড় নেতারা স্বীকার করুক বা না করুক, আমি একটি ছোট দলের ছোট মানুষ, আমি খোলামেলা স্পষ্ট ভাষায় বলতে চাই 5ই আগস্টের পূর্বের ঐক্য বিনষ্ট হয়েছে। এখন অনেকগুলো বিষয় আমাদের জাতির সামনে রয়েছে। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে? সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে নাকি গতানুগতিক পদ্ধতিতে আসবে? আমরা সংস্কার কি অনেক বড় আকারে চাই নাকি ছোট আকারে চাই? 72-এর সংবিধান থাকবে নাকি বাতিল করা হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না? এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে, এবং এটা নিয়ে দ্বিধাবিভক্ত হওয়া আমরা শুরু করেছি। তো এই দ্বিধাবিভক্তটা আসলে জাতির জন্য খারাপ, দেশের জন্য খারাপ, কারণ এই সুযোগটা পাবে আওয়ামী লীগ। তো আমি যেটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে, অনেক বিষয় আছে, সব বিষয়ে সবাই একমত হবে না, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই একটা জায়গায় যে সকলে একমত হতে বাধ্য হব, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তার পূর্বে আমি বলবো দুটো বিষয়ে এখন থেকে, এই মুহূর্ত থেকে ইমানি দায়িত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবারের অপরাজনীতি আর চলবে না, এই বিষয়ে আমাদের সকলের একমত হতে হবে। 2 নাম্বার হচ্ছে, যেই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি তাকে অক্ষুণ্ণ রাখার জন্য ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদকে রুখে দিতে হবে। আমরা আর কখনোই ভারতের সামনে মাথা নত করতে চাই না। মাথা নত করলে একমাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহর সামনে করব। ভারত কিংবা দিল্লি আমাদের প্রভু নয়। এই আওয়ামী লীগ ইস্যু এবং ভারত ইস্যু, এই দুটো ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ তারা দুজনে একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ যদি আসে আবারও, তাহলে ভারত বাংলাদেশকে আবারও করদরাজ্য বানাবে। ভারত তার রকে দিয়ে যদি আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে তারা সুযোগে আওয়ামী লীগকে প্রবেশ করিয়ে দিবে। অতএব ভারতের আগ্রাসনকেও রুখে দিতে হবে, আওয়ামী লীগের অপরাজনীতিকেও রুখে দিতে হবে। এই দুইটো বিষয়ে কোনো দ্বিমত করার সুযোগ নাই, এবং আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, বাকি সব বিষয়ে আমরা দ্বিধাবিভক্ত থাকতে পারি, এই দুটো বিষয়ে ঐক্যমত বাধ্যতামূলক আমাদের হতেই হবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা
আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।